আমার বাংলাদেশের কাছে আমার এই জঙ্গিপুর লোকসভার ভোটারদের কাছে ভোটের আবেদন জানাতে গেছে বিভিন্ন জায়গায়, সেজন্য আমি লাইভ দেখতে পাইনি। কিন্তু কাঁথিতে উনি যে বক্তব্য রেখেছিলেন বহরমপুর লোকসভার ক্যান্ডিডেটের সমর্থনে, সেই বক্তব্য আমি সে সময় যেখানে আমি থাকি রঘুনাথগঞ্জে সেই বাড়িতে ছিলাম, বক্তব্যটা কিন্তু হলো লাইভ দেখেছি। আর সোশ্যাল মিডিয়ায় সবসময় দেখার সময় হলো, সুযোগও থাকে। এখানে আপনারা দেখেছেন, যারা দেখেছেন বক্তব্য উনার লাইভ দেখেছেন টিভিতে, আপনারা কি একটা বিষয় লক্ষ্য করেছেন? নিশ্চয়ই লক্ষ্য করেছেন। আমি একটু মনে করিয়ে দেব, সবসময় শুধু মাননীয় মুখ্যমন্ত্রীকে মঞ্চটা দেখিয়েছে আর মুখ্যমন্ত্রীকে দেখিয়েছে, কিন্তু মানুষ কত আছে, জনগণ কত আছে সবাই একবারে জনগণের ছবিটা, জনসমাবেশের ছবিটা কিন্তু একবারে দেখায়নি। এমনকি যেখানেই দেখছে উত্তরবঙ্গ থেকে, কুচবিহার থেকে, জলপাইগুড়ি থেকে, আলিপুর থেকে যেখানে উনি যাচ্ছেন এবং সমস্ত জায়গায় যেখানে উনি সভা করছেন, লোকসভা ধরে ধরে, সেখানে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সভা করতে যাচ্ছেন। উনি বলছেন, হয় আমি প্রধানমন্ত্রীর আগে সভা করবো, নয় আমি প্রধানমন্ত্রীর পরে সভা করবো। আমাদের মাননীয় সভাপতি অমিতজি যেখানে সভা করতে যাচ্ছেন, বলে হয় আমি অমিতজির আগে সভা করবো, নয় আমি অমিতজির পরে সভা করবো। উনি ছুটে বেড়াচ্ছেন, ভালো কথা। কিন্তু প্রথম আপনারা দেখেছেন ইতিমধ্যে যে সভাগুলোকে বিভিন্ন প্রান্তে করেছেন আমাদের রাজ্যের 23 জেলার বিভিন্ন প্রান্তে 42টা লোকসভা আসনে, কোথাও কিন্তু জনসমাবেশের ছবি দেখায়নি, একটাও ছবি দেখায়নি। শুধুমাত্র তার ছবিটাকে দেখিয়েছে, তার মুখটাকে দেখিয়েছে। কিন্তু রাজ্যের জাগ্রত জনতা, রাজ্যের সচেতন মানুষ, আমার রাজ্যের, আমাদের রাজ্যের ভোটাররা, আমাদের জঙ্গিপুরের ভোটাররা, জঙ্গিপুরের আমার এই লোকসভার মা বোনেরা, জঙ্গিপুরের আমার যুবক ভাইরা যারা ভোটার আছে, তারা উনার মুখ আর দেখতে চাইছে না। সেজন্য উনার সভাতে আর জনসমাবেশ হচ্ছে না। একটা সভা ছিল গতকাল, কত লোক হয়েছিল, কত লোক হয়েছিল। আর আমি মাত্র যেখানে সভা করতে গেছিলাম চট্টাই অঞ্চলে মাত্র 4-5টা বুথ নিয়ে যা সমাবেশ আমি দেখলাম, গতকাল মুখ্যমন্ত্রীর সভার চাইতে সেই সভাতে অনেক গুণ মানুষ, অনেকগুলো জনসমাবেশ হয়েছে, অনেক বেশি আমার মা বোনেরা সেই সমাবেশে এসেছে। ওনাকে আর মানুষ দেখতে চাইছে না। কতদিন আর জোর করে দেখাবেন? উনি বলছেন, ওনার ভাইপো বলছেন যে 42টায় পাবেন। অনেক গুণ আছে, সে বিষয়ে নিঃসন্দেহ। উনি ভালো ছবি আঁকেন, ভালো কবিতা লেখেন, ভালো গান করেন, ভালো অনেক কিছুই, তার অনেক গুণ আছে, সর্বগুণের সমাহার ওনার মধ্যে আছে। হঠাৎ আমি দেখছি পরশুদিনে দৈনিক বাংলা কাগজে উনি বলেছেন, সাংবাদিকদের প্রেস মিট করে বলেছেন যে বিজেপি গোটা ভারতবর্ষে 543টা আসন আছে লোকসভায়। আমাদের দেশে 29টা রাজ্য আছে, 6টা কেন্দ্রশাসিত রাজ্য আছে। এই যে 7টা কেন্দ্রশাসিত রাজ্য, 29টা রাজ্য আছে, 34টা রাজ্য আছে। আমাদের দেশে 130 কোটি মানুষ আমরা আছে এবং 543টা লোকসভার আসন আছে। এই 543টা লোকসভার আসনের মধ্যে উনি বলেছেন বিজেপি নাকি মাত্র 100টা আসন পাবে। আমি বলছি উনি এত বড় জ্যোতিষী আগে হয়েছিলেন, এত বড় অ্যাস্ট্রোলজার আমরা কেউই জানতাম না। উনি জ্যোতিষীগিরিও 1 নম্বরে আছেন। উনি জ্যোতিষীগিরি করে বলে দিয়েছেন বিজেপি নাকি গোটা ভারতবর্ষে 100টা আসন পাবে। আমি বলতে চাই দিদিমণি, আপনি কটা আসন পাবেন গোটা ভারতবর্ষে, আর কটা কেন্দ্রে আপনি আপনার দল প্রার্থী দিয়েছে, সেই হিসেবটা কি জনগণকে জানাবেন আপনি? উনি বলছেন, ওনার ভাই বলছেন যে এবারে বাঙালি প্রধানমন্ত্রী হবে। তো প্রধানমন্ত্রী হতে গেলে তো 543টা আসনের মধ্যে ম্যাজিক ফিগারে 272টা এমপি লাগবে বা সাংসদ লাগবে। ওনার কাছে কটা আছে? তর্কের খাতিরে, যুক্তির খাতিরে উনি এবং ওনার ভাই পর ওনার সাংগবংশ নাবালক ভাই যারা আছে গোটা রাজ্যে, এই বিজ্ঞাপনের নাবালক ভাইরা আছে। আমাদের জঙ্গিপুর লোকসভার আসলে বিভিন্ন জায়গায় ওনারা নাবালক ভাইরা বলে বেড়াচ্ছে, দিদি এবার বাঙালি প্রধানমন্ত্রী চাই, দিদিকে ভোট দিন, এখানে আপনারা এখানে তৃণমূলের প্রার্থীকে জেতান, দিদি এবার প্রধানমন্ত্রী হবে। আচ্ছা বলুন তো, অঙ্কের হিসাবে 42টা আসন পেলেও
1972 ম্যাজিক ফিগারে পৌঁছানো কত সময় লাগবে বলুন তো? আর 19শে জানুয়ারি একটা ব্রিগেডের সমাবেশ করেছিলেন, বিশ্বাস করুন 19টা পার্টি নেতাদেরকে নিয়ে ওখানে রেখেছিলেন ব্রিগেডে 19শে জানুয়ারি। 19টা দলের নেতারা এসেছিল, তারা কিন্তু কেউই তাকে প্রধানমন্ত্রী হিসেবে একবারও বলেননি যে আমরা ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে প্রজেক্ট করব বা আফটার ইলেকশন আমরা ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। অথচ ওই নেতাদের তিনি উড়িয়ে নিয়ে আসলেন, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু করলেন, এবং তার মধ্যে একজন নেতা আবার বলেই ফেললেন মন্ত্রী ব্রিগেডের মন্ত্রী 19শে জানুয়ারি বিকেল বেলায় যে আমরা মোদীজিকে আমার দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। উনি নেতাদের নিয়ে আসেন, তারা সেই ব্রিগেডের মন্ত্রী মোদীজির প্রশংসা করছে, সুনাম করছে, কেউ তার একবারও নাম প্রধানমন্ত্রী হিসেবে তাকে দেখতে চাই উচ্চারণ করলেন না। তবে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আমাদের দেশের মাননীয় নরেন্দ্র মোদী, দামোদর দাস মোদীজি 2014 সালের 26শে মে তিনি শপথ নিয়েছিলেন। শপথ নিয়ে উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী, পূর্বে মহিমা থেকে পশ্চিমে কচ্ছ পর্যন্ত আসামুদ্র হিমাচলের 130 কোটি মানুষকে তিনি একটা নতুন দিশা দেখিয়েছেন, একটা নতুন দিগন্ত তিনি খুলে দিয়েছেন। এর আগেও প্রধানমন্ত্রী ছিল আপনারা জানেন 98 সালে, 99 সালে এবং 2004 সালে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তৎকালীন 2004 পর্যন্ত মাননীয় অটল বিহারী বাজপেয়ী, তিনি সত্য প্রয়াত হয়েছেন গত আগস্ট মাসে। সে সময় তিনি ছিলেন প্রধানমন্ত্রী হিসেবে, কিন্তু এই মানুষটা যে মানুষটা এখন বর্তমান আমাদের দেশের প্রধানমন্ত্রী 56 ইঞ্চি ছাতিওয়ালা প্রধানমন্ত্রী, উনি নিজেকে বলছেন আমি চৌকিদার, মেনজি চৌকিদার, বলছে আমি চৌকিদার আছি, আমি দেশের 130 কোটি মানুষের পাহারাদার আছি, যাতে যারা চোর ডাকাত ঘুরে বেড়াচ্ছে গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, এই চোর ডাকাতরা যাতে বাড়িওয়ালার বাড়িতে, গৃহস্থের বাড়িতে কোনো চুরি করতে না পারে। চৌকিদার মানুষের প্রধানমন্ত্রী বলেছেন যে চৌকিদার এসে গেছে, চোরের হাত চুরি করা অসুবিধা হয়ে গেছে। সেজন্য 19শে জানুয়ারি ব্রিগেডে যারা জমায়েত হয়েছিল সমস্ত দলের চোর এবং ডাকাতের নেতা নেত্রীরা এসেছিল। বিহার থেকে লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদবী বক্তা হিসেবে ছিলেন, ওনার বাবা জেলখানায় আছে, তার ছেলে এখানে এসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি অত্যন্ত সৎ, ওনার দক্ষতা, ওনার যোগ্যতা, ওনার প্রতিভা, ওনার সৃষ্টিশীলতা, ওনার দূরদর্শিতা একমাত্র শুধু আমাদের ভারতবর্ষে নয় গোটা পৃথিবীর মানুষ ইতিমধ্যে 5 বছরে তাকে বিশ্বের 1 নম্বর নেতা হিসেবে তিনি নিজেকে নিষ্ঠার সঙ্গে এই জায়গায় দাঁড় করিয়েছেন। গোটা পৃথিবীর মানুষ এখন ভারতের প্রধানমন্ত্রী মোদীজিকে চেনেন, ভারতবর্ষের সম্মানটাকে তিনি একটা উচ্চতায় নিয়ে গেছেন, গোটা ভারতবর্ষটাকে তিনি পৃথিবীর 1 নম্বর দেশে নিয়ে যেতে চাইছেন। আর তাকে পেছন থেকে টেনে ধরছে কারা? কংগ্রেসের মতো একটা দল, যে দলটা 52 বছর আমাদের দেশটাকে শাসন করেছে, যে দলের প্রধানমন্ত্রী 52 বছর থেকেছে স্বাধীনতার 72 বছরের বেশি সময়ের মধ্যে, আর সেই দলটা বলছে মোদীজির বিরুদ্ধে আন্দোলন চলছে। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আপনারা জানেন যে রাহুল গান্ধী উত্তরপ্রদেশের আমেঠি থেকে দাঁড়িয়েছেন, উনি ওখানে জিততে পারবেন না। আবার উনি প্রধানমন্ত্রীর দাবিদার, আমাদের দেশের যুব সমাজকে সামনে দেখাচ্ছেন যে আমি যুবদের প্রতিনিধি, আমি মোদীজিকে হটিয়ে প্রধানমন্ত্রী হতে চাই। এবং প্রাক্তন কংগ্রেসের যিনি প্রাক্তন সভানেত্রী মাননীয় সোনিয়া গান্ধী বলছেন আমি আমার মৃত্যুর আগে আমার একমাত্র পুত্র সন্তান রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রীর আসনে দেখে যেতে চাই। অথচ যিনি প্রধানমন্ত্রীর দাবিদার তিনি আমেঠিতে গিয়ে নিশ্চিত পরাজয়ের গন্ধ পেয়েছেন।
আমি দিতে উনি জিততে পারবেন না। তার জন্য কি করলেন, উত্তর প্রদেশের আমি উনি সাংসদ, এখনো সাংসদ আছে, সেখানে নমিনেশন সাবমিট করলেন। ওখানে বিজেপির প্রার্থী স্মৃতি ইরানি। এবারে স্মৃতি ইরানি রাহুল গান্ধীকে ওভার বাউন্ডারি করে দেবে, বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেবে। নিশ্চিত করা যায় রাহুল গান্ধী পরে হেরে যাচ্ছে রাজনীতিতে। প্রধানমন্ত্রীর যিনি দাবিদার, তিনি যদি হেরে যান, তাহলে মানুষের কাছে কি বার্তা যাবে আপনার ইলেকশন? সেজন্য কি করলেন, তিনি আমার কেরলে ওয়ানেতে গিয়ে আমার নমিনেশন সাবমিট করলেন। কেরলে উত্তর প্রদেশে দাঁড়ালেন, আমি দিতে কেরলের ওয়ানেতে দাঁড়ানো হচ্ছে। দুটো কেন্দ্রে তিনি দাঁড়ালেন। যে মানুষটি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে, দেশের মানুষকে বলছেন মোদীজির হাত থেকে তিনি দেশকে রক্ষা করবেন, আর সেই মানুষটাই হচ্ছে নিজের জেতার ব্যাপারে ওনার কনফিডেন্স নেই, ওনার আস্থা নেই, ওনার ভরসা নেই ওই আমি তিনি লোকসভার মানুষের উপরে। তিনি ভোটারদের আর বিশ্বাস করতে পারছেন না, কারণ তিনি ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তিনি ভোটারদের সঙ্গে তিনি বেইমানি করেছেন, তিনি ভোটারদের তিনি যে প্রতিশ্রুতি দিয়ে লাস্ট লোকসভার নির্বাচন 2014 সালে লড়াই করেছিলেন, সে প্রতিশ্রুতি তিনি পালন করেননি বলে ওখানে ভয়ে তিনি পালিয়ে গেছেন কেরলে। সেটা আলাদা ম্যাটার, আমি আপনাদের কাছে বলতে চাই। তাই এখানে যিনি সাংসদ আছেন, বর্তমান সাংসদ, পিতা পুত্র 15 বছর এখানে সংসদ থাকলেন, সেই ইতিহাস আপনারা জানেন। এই জঙ্গিপুর লোকসভার আসনে ওনার বাবা এখান থেকে নির্বাচিত হয়ে আপনারা ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করে দিলেন, সংসদে পাঠিয়েছিলেন। উনি আমাদের দেশের অর্থমন্ত্রী ছিলেন, অথচ অর্থনৈতিক দিক থেকে এবং সমস্ত দিক থেকে আমাদের এই মুর্শিদাবাদ জেলাটা, আমাদের এই জঙ্গিপুর লোকসভাটা সমস্ত দিক থেকে পিছিয়ে। অতি সম্প্রতি গোটা ভারতবর্ষের 630টা জেলার একটা সার্ভে হয়েছে, সেই সমীক্ষায় ধরা পড়েছে আমাদের দেশে যতগুলো পিছিয়ে